আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। আজকের আলোচ্য বিষয় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোন গ্রন্থটি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোন গ্রন্থটি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি গবেষণা গ্রন্থ। গবেষণামূলক গ্রন্থের জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, অবিস্মরণীয় হয়ে আছেন। তিনি ছিলেন বহু ভাষাবিদ, পণ্ডিত, ভাষাতত্ত্ববিদ, জ্ঞান তাপস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস। বন্ধুরা, এই গ্রন্থটির সঙ্গে আপনারা পূর্ব পরিচিত। আমরা যখন চর্যাপদ পড়েছি, অর্থাৎ প্রাচীন যুগ ও মধ্যযুগ, তখন এই গ্রন্থটির উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থটি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি গ্রন্থ। মূলত এটি চর্যাপদ বিষয়ে লেখা একটি গ্রন্থ এবং এই গ্রন্থে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি গ্রন্থ এবং তিনি বাংলা সাহিত্যের উপর গবেষণা করেছেন এবং তার গবেষণা গ্রন্থগুলো বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ, অমূল্য সম্পদ। বাংলা ভাষা ও সাহিত্য এই বহু ভাষাবিদ, পণ্ডিত ব্যক্তির কাছে চির ঋণী হয়ে আছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ তিনি বহু ভাষাবিদ, পণ্ডিত, গবেষক, জ্ঞান তাপস ব্যক্তি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ভাষাতত্ত্ববিদ। ভাষাতত্ত্ববিদ। বন্ধুরা, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ। তিনি বাংলা সাহিত্যের একজন গবেষক ছিলেন। তাকে চলিষ্ণু অভিধানও বলা হতো, তাকে জ্ঞান তাপস বলা হতো। বাংলা সাহিত্যকে নিয়ে তিনি গবেষণা করেছেন এবং বাংলা সাহিত্যকে নিয়ে গবেষণা করে তিনি যে গবেষণামূলক গ্রন্থগুলো রচনা করেছেন, সেই গ্রন্থগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, অনন্য সম্পদ এবং আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্ধুরা, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1885 থেকে 1969 সাল। 1885 থেকে 1969 সাল। বন্ধুরা, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল, এই প্রশ্নটি কিন্তু খুব বেশি সংখ্যক বার আসে, যদিও একবারও বলা হয়নি যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ থেকে আসা এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো সর্বাধিক সংখ্যক বার এসেছে। যে প্রশ্নগুলো আমরা ইতোমধ্যে পড়েছি, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক সংখ্যক বার এসেছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস কোনটি?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যু দিবস কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1969 সালের 13ই জুলাই। 1969 সালের 13ই জুলাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ। তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, তাকে জ্ঞান তাপস বলা হতো, তাকে চল্লিশনু অভিধান বলা হতো। তিনি বহু ভাষা জানতেন, তিনি ভাষাতত্ত্ববিদ, তিনি বহু ভাষাবিদ, পণ্ডিত ব্যক্তি। তার জীবনকাল 1885 থেকে 1969। 1885 থেকে 1969। 1969 সালের 13ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল অর্থাৎ শহীদুল্লাহ ছাত্রাবাসের পাশে তাকে সমাহিত করা হয় এবং তার নামেই এই হলের নামকরণ করা হয়েছে শহীদুল্লাহ হল। বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিহাসে যে কজন ব্যক্তির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবাস বা ছাত্রী নিবাসের নামকরণ করা হয়েছে তার মধ্যে একজন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন হলেন পল্লী কবি জসিমউদ্দিন, আরেকজন হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন। মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন। বন্ধুরা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কাছে মুসলিম নারীরা চিরঋণী। ভারতীয় উপমহাদেশের মুসলিম নারীরা তার প্রতি সারা জীবনই চিরকৃতজ্ঞ থাকবে। তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তিনি বাঙালি মুসলিম নারীদেরকে শিখিয়েছেন কি করে জ্ঞান অর্জন করতে হয়, কি করে কুসংস্কার ভাঙতে হয়, কি করে শিক্ষা এবং প্রগতির পথে হাঁটতে হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী নিবাসের নামকরণ করা হয়েছে। পল্লী কবি জসিমউদ্দিনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র নিবাসের নামকরণ করা হয়েছে এবং বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, পণ্ডিত, জ্ঞান তাপস, চল্লিশনু অভিধান এবং আরো অনেক উপাধিতে ভূষিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র নিবাসের নামকরণ করা হয়েছে এবং নামটি হচ্ছে শহীদুল্লাহ হল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষার অভিধান। বাংলা ভাষার অভিধান সম্পাদনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কত সালে যোগদান করেন? বাংলা ভাষার অভিধান, বাংলা ভাষার অভিধান এই গ্রন্থটি সম্পাদনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে বাংলা একাডেমিতে যোগদান করেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1960। 1960। 1960 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে যোগদান করেন কোন গ্রন্থটিকে সম্পাদনা করার জন্য? বাংলা ভাষার অভিধান। বাংলা ভাষার অভিধান। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গবেষণামূলক গ্রন্থগুলো লিখেছেন সেই প্রত্যেকটি গ্রন্থ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সর্বাধিক সংখ্যক বার এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা গবেষণা গ্রন্থগুলো কোনোভাবেই বাদ দেওয়ার কোনো রকম সুযোগ নেই বা অবকাশ নেই, কারণ বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যতম। তিনি একজন নক্ষত্র ছিলেন। কাজে তার লেখা গ্রন্থগুলো পরীক্ষায় এত অধিক সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য। বাংলা ভাষাকে নিয়ে আধুনিক কালে বেশ কয়েকজন সাহিত্যিক গবেষণা করেছেন, তাদের সম্বন্ধে আমরা জানবো, তাদের সম্বন্ধে আমরা পড়ব এবং এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, গ্রন্থগুলোর নাম কিন্তু কাছাকাছি। সামান্য একটু ভুলের কারণে আপনাদের একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে যেতে পারে। কাজে গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে সতর্কতার সঙ্গে। তার কারণ হচ্ছে গ্রন্থগুলোর নাম অত্যন্ত কাছাকাছি, এতটাই কাছাকাছি পার্থক্য বোঝাটা মুশকিল, পার্থক্য বোঝাটা কঠিন। কাজেই সতর্কতার সঙ্গেই নামগুলো মনে রাখতে হবে। অন্য গ্রন্থগুলোর বেলায় অতটা সতর্ক অবস্থানে না গেলেও চলবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গবেষণা গ্রন্থের কথা বলছি। তিনি প্রবন্ধ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখেছেন, শিশুতোষ গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলো থেকে তুলনামূলকভাবে
প্রশ্ন কম এসে থাকে, কিন্তু গবেষণামূলক গ্রন্থগুলো থেকে অধিক সংখ্যক প্রশ্ন আসে, সর্বাধিক সংখ্যক প্রশ্ন এসেছে এবং এই বিষয়টি আপনাদের পরীক্ষার জন্য অতীব জরুরি। পরবর্তী প্রশ্ন, শিকোয়া ও জবাবে শিকোয়া গ্রন্থটির অনুবাদ কে করেছেন? শিকোয়া ও জবাবে শিকোয়া গ্রন্থটির অনুবাদ কে করেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই গ্রন্থটিকে তিনি অনুবাদ করেছেন, অর্থাৎ এটি একটি অনুবাদ গ্রন্থ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি অনুবাদ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত। বন্ধুরা, এর পূর্বে আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। কোনোভাবেই এর নাম যেন আপনাদের স্মৃতি থেকে হারিয়ে না যায়। বন্ধুরা, বারংবার করে অনুরোধ করছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণা গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্রন্থগুলোর নাম কিন্তু খুবই কাছাকাছি। অন্য যেই গবেষকগণ গবেষণা করেছেন বাংলা ভাষাকে নিয়ে, বাংলা সাহিত্যকে নিয়ে, তাদের যে গ্রন্থের নাম এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে গ্রন্থের নাম খুবই কাছাকাছি। বাংলা সাহিত্যের কথা নামটি ভালোভাবে মনে রাখুন বন্ধুরা। বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কে রচনা করেছেন, অথবা বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেছেন? এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের অতি প্রিয় ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, পণ্ডিত, ভাষাতত্ত্ববিদ, চলিষ্ণু অভিধান, জ্ঞান তাপস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি গবেষণা গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত, আরেকটি গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের কথা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন? বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন? বন্ধুরা, এইরকম একটি অভিনব গ্রন্থ কে সম্পাদনা করতে পারেন? এর উত্তর সহজেই অনুমেয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বহুভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, পণ্ডিত, জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এইরকম একটি গ্রন্থ সম্পাদনা একমাত্র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পক্ষেই সম্ভব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন সাহিত্যিকের উপাধি জ্ঞান তাপস? কোন সাহিত্যিকের উপাধি জ্ঞান তাপস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন সাহিত্যিকের উপাধি জ্ঞান তাপস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তী প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন কত সালে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন কত সালে? বন্ধুরা, বাংলা পঞ্জিকা তিনি সংস্কার করেন। এখন যে বাংলা পঞ্জিকা বা বাংলা বর্ষ পঞ্জিকা আমরা ব্যবহার করি, এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কার করেছেন, যার কারণে আমরা এই পত্রিকাটি বা এই পঞ্জিকাটি ব্যবহার করি, যেটা অত্যন্ত চমৎকার এবং এই পঞ্জিকা অনুযায়ী বর্তমানে কিন্তু কাজ চলে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন কত সালে? এটি তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, এটি তার একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1966 সালের 17 ফেব্রুয়ারি। 1966 সালের 17 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন কত সালে? 1966 সালের 17 ফেব্রুয়ারি। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন সাহিত্যিককে চলিষ্ণু অভিধান বলা হয়ে থাকে? কোন সাহিত্যিককে চলিষ্ণু অভিধান বলা হয়ে থাকে? অর্থাৎ তিনি ছিলেন একজন চলিষ্ণু অভিধান। বন্ধুরা, এই উপাধি কার পক্ষে পাওয়া সম্ভব? এর উত্তর সহজেই অনুমেয়, আপনারা এর উত্তর জানেন বন্ধুরা। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি জ্ঞান তাপস, যিনি বহু ভাষাবিদ, পণ্ডিত, ভাষাতত্ত্ববিদ, বাংলা সাহিত্যের একজন অন্যতম গবেষক, বলা যায় তিনি বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ গবেষক। তাকে নিয়ে যতই আমরা বিশেষণ ব্যবহার করার বা প্রয়োগ করার চেষ্টা করি না কেন, সেটি তার অবদানের তুলনায় কম হয়ে যাবে। তার দক্ষতা, তার যোগ্যতা, তার বাংলা সাহিত্যের প্রতি দরদ, ভালোবাসা সবকিছুকে
সম পরিমাণে বা সঠিকভাবে মূল্যায়ন করার মতো বিশেষণ বাংলা ভাষায় নেই বন্ধুরা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, কারণ ভাষারও সীমাবদ্ধতা আছে। ভাষাতত্ত্ববিদ কার উপাধি? ভাষাতত্ত্ববিদ কার উপাধি? বন্ধুরা, এর উত্তর আপনাদের সকলেরই জানা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষাতত্ত্ববিদ কার উপাধি? তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবে জন্মগ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবে জন্মগ্রহণ করেন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমরা পড়ে এসেছি, যেহেতু তার জীবনকালটি আমাদের জানা হয়ে গেছে, আমাদের পড়া হয়ে গেছে। তারপরেও প্রশ্নটি আরেকবার আলাদাভাবে এসেছে বন্ধুরা, আরেকবার নয়, এই প্রশ্নগুলো অসংখ্য বার এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল, তার জন্ম, তার মৃত্যু, তার প্রয়াণ দিবস, তার জন্ম দিবস, এই প্রশ্নগুলো আলাদা আলাদা ভাবে এসেছে, আবার তার জীবনকাল এভাবেও এসেছে। আর তার গবেষণা গ্রন্থগুলো আর তার সম্পাদিত পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই ক্ষেত্রে কোনো রকম শৈথিল্য আপনাদের শোভা দেবে না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই বন্ধুরা, এর উত্তরটা এর আগে আমরা একটু জেনে নিই। এটি হচ্ছে 1885 সালের 10 জুলাই। 1885 সালের 10 জুলাই। আর তার প্রয়াণ দিবস ছিল 1969 সালের 13ই জুলাই। বন্ধুরা, আপনাদের এই সালগুলো জানা আছে। 1885 সালের 10 জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে 1885 সালের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণ দিবস কবে? সেটি হচ্ছে 1969 সালের 13ই জুলাই ঢাকাতে। তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কত সালে যোগদান করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কবে যোগদান করেন? বন্ধুরা, এর উত্তর আপনাদের সকলেরই জানা। এই সালটি হচ্ছে 1921 সাল। এর উত্তর আপনাদের সকলেরই জানা। এর উত্তরটি হচ্ছে 1921 সাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। এটি আমাদের জন্য পরম সৌভাগ্যের একটি বিষয়। এই বহু ভাষাবিদ, জ্ঞান তাপস পণ্ডিত ব্যক্তিকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পূর্বেই বলেছি বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণা গ্রন্থগুলো আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অংশ থেকে আসা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক সংখ্যকবার আসা প্রশ্ন হচ্ছে তার গবেষণা গ্রন্থগুলো, তার জন্মসাল, তার মৃত্যুসাল, আর তার সম্পাদিত পত্রিকা, তার অনুবাদ গ্রন্থ, তার প্রবন্ধ গ্রন্থ, এগুলো অপেক্ষাকৃত কম এসেছে, কিন্তু এসেছে। কাজে বাদ দেওয়ার কোনো রকম অবকাশ নেই। কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি প্রদর্শন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলকে ব্যাহত করবে বন্ধুরা, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। কাজে আপনাদের ভালোটা আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, ভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? ভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তী প্রশ্ন, অমেয় শতক গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি তার অনুবাদ গ্রন্থ। পূর্বেই বলেছি বন্ধুরা, অনুবাদ গ্রন্থ, এই প্রশ্নগুলো অপেক্ষাকৃত কম এসেছে, কিন্তু এসেছে। আসেনি তেমনটি কিন্তু নয়, অপেক্ষাকৃত কম এসেছে। ওই প্রশ্নগুলো সর্বাধিক সংখ্যকবার এসেছে, এই প্রশ্নগুলো অপেক্ষাকৃত কম এসেছে। অমেয় শতক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি অনুবাদ গ্রন্থ। তিনি এই গ্রন্থটি অনুবাদ করেছেন, অর্থাৎ এটি অনুদিত গ্রন্থ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দিওয়ানে হাফিজ গ্রন্থটির রচয়িতা কে? দিওয়ানে হাফিজ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটিও তার অনুবাদ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, রুবায়াতি উমর খৈয়াম। রুবায়াতি উমর খৈয়াম গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, বাংলা ভাষায় রুবাইয়াতি উমর খৈয়াম যে কয়েকজন
সাহিত্যিক অনুবাদ করেছেন, তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন। অনেকেই অনুবাদ করেছেন কথাটি বললে ভুল হবে। ৩ থেকে ৪ জন সাহিত্যিক হবেন আমরা ইতোমধ্যে জেনেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যদি মনে না থাকে তাহলে পুরনো লেকচারগুলো দয়া করে বা অনুগ্রহপূর্বক আরেকবার দেখে নেবেন। রুবায়াতি ওমর খৈয়াম এই গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুবাদ করেছেন এবং আরো কয়েকজন সাহিত্যিক অনুবাদ করেছেন। পরবর্তী প্রশ্ন, ইকবাল এই গ্রন্থটি কে রচনা করেছেন? বন্ধুরা, এই গ্রন্থটিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন, অর্থাৎ এটি তার অনুবাদ গ্রন্থ। এই গ্রন্থের লেখক তিনি, এটি তার অনুদিত গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এসএস অফ ইসলাম ট্র্যাডিশনাল কালচার ইন পাকিস্তান, এসএস অফ ইসলাম ট্র্যাডিশনাল কালচার ইন পাকিস্তান এই গ্রন্থটি কার রচনা? বন্ধুরা, এর উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটিও তার অনুবাদ গ্রন্থ, অর্থাৎ অনুবাদ গ্রন্থগুলো আপনাদের জানা হয়ে গেছে। দিওয়ানে হাফিজ, রুবাইয়াতে ওমর খৈয়াম, ইকবাল, এসএস অফ ইসলাম ট্র্যাডিশনাল কালচার ইন পাকিস্তান। অনুবাদ গ্রন্থগুলো তুলনামূলকভাবে কম এসেছে, সর্বাধিক সংখ্যকবার এসেছে কোন গ্রন্থগুলো? তার গবেষণা গ্রন্থগুলো, যে গ্রন্থগুলো বাংলা সাহিত্যের অনন্য সম্পদ, অমূল্য সম্পদ। বন্ধুরা, যে গ্রন্থগুলোর কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবিস্মরণীয় হয়ে আছেন, অমর হয়ে আছেন বাংলা সাহিত্যে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর আপনাদের সকলেরই জানা। আপনারা তো চর্যাপদ পড়েই এসেছেন, চর্যাপদের সবকিছু আপনাদের জানা, এই গ্রন্থটিও আপনাদের জানা। এই প্রশ্নটি আগেও পড়েছেন, এর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থটির বিশেষত্ব কি? এই গ্রন্থটিতে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলা ভাষায় চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ আর কারোর নয়, বাংলা ভাষার সম্পদ। এটা অহমিয়া নয়, উড়িষ্যা নয়, বিহার নয়, অন্য কোনো ভাষার সম্পদ নয়, এটি আমাদের বাংলা ভাষার সম্পদ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা আদব কি তারিখ? বাংলা আদব কি তারিখ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এই গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি তার রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধের বিষয়বস্তু যেরকম অভিনব, তেমনি তার নামটিও অভিনব। বাংলা আদব কি তারিখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত, এটি একটি প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের সমস্যা, আমাদের তো অনেক সমস্যা বন্ধুরা, আমরা সমস্যা বহুল জাতি, আমাদের অনেক সমস্যা, অনেক সমস্যার মধ্যেও আমরা স্বপ্ন দেখি, আমরা সম্ভাবনার পথ খুঁজে বেড়াই। বন্ধুরা, আমাদের সমস্যা এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালি জাতির অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করবার চেষ্টা করেছেন। তবে বাঙালি জাতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে, যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন, বাঙালির মনোবল কখনোই হারায় না। বাঙালি মনোবল অটুট রাখে, বাঙালি আত্মবিশ্বাসী জাতি। যার কারণে যখন গোটা বিশ্ব মনে করে যে বাঙালি জাতি বা বাংলাদেশিরা কেউ কিচ্ছু করতে পারবে না, তখন বাংলাদেশ অলৌকিক কিছু ঘটনা ঘটায় বা দেখায়। এটা বাঙালি জাতির একটি অভিনব বৈশিষ্ট্য। ঠিক যেমন ভাবে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম এবং আমরা আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। কাজেই আমরা জাতি হিসেবে বিশ্বের দরবারে আসলেই একজন অনন্য জাতি এবং একটি অসাধারণ জাতি। কারণ বন্ধুরা, আমরা একমাত্র জাতি যারা বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণপাত করেছি। আমরা এটা করতে পারি। পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থ কোনটি? বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব বেশি গ্রন্থ সম্পাদনা করেননি, কিন্তু যেগুলো সম্পাদনা করেছেন প্রত্যেকটি গ্রন্থই বিখ্যাত। এবং আপনাদের তো জানাই আছে বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে। তো প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল, একটি অপশন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থ, এবং সেই গ্রন্থটি হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী এই অপশনটি ছিল, কাজে এই অপশনটি উত্তর করতে হবে। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থ কোনটি? এইখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে একটি অপশন ছিল, আর সেই অপশনটি কি বন্ধুরা? সেটি ছিল প্রাচীন ধর্মগ্রন্থের শেষ নবী। প্রাচীন ধর্মগ্রন্থের শেষ নবী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আঙ্গুর পত্রিকার সম্পাদককে? আঙ্গুর পত্রিকার সম্পাদককে? পূর্বেই বলেছি বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণা গ্রন্থগুলো এবং তার সম্পাদিত পত্রিকাগুলো, এগুলো সর্বাধিক সংখ্যক বার এসেছে। কাজে এই বিষয়গুলো সতর্কতার সঙ্গেই মনে রাখতে হবে, মনে রাখতেই হবে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আঙ্গুর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা এবং এটি কিন্তু একটি শিশুতোষ পত্রিকা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিশুদেরকে ভালোবাসতেন আর শিশুদেরকে ভালোবেসেই এই মহান ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, পণ্ডিত ব্যক্তি, ভাষাতত্ত্ববিদ, তিনি আঙ্গুর পত্রিকাটি সম্পাদনা করতেন। শিশুতোষ পত্রিকা তিনি সম্পাদনা করতেন। তিনি শিশুদেরকে তার এই ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিতেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা কোনটি? বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা, সেটি ছিল বঙ্গভূমি। বঙ্গভূমি, বঙ্গভূমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আবারও পত্রিকা সংক্রান্ত এই প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন পত্রিকার সম্পাদনা করতেন? বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা এবং সেই অপশনটি ছিল তকবীর। তাকবীর, যেভাবেই বলেন না কেন, তকবীর, তাকবীর, যাই বলেন না কেন, এটি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা। তাহলে আমরা কয়টা পত্রিকার নাম জানলাম বন্ধুরা? আঙ্গুর, বঙ্গভূমি, তাকবীর। তিনি আরো একটি পত্রিকা সম্পাদনা করতেন, সেটি হলো দি পিস। দি পিস। বন্ধুরা, তার 4টি সম্পাদিত পত্রিকার নাম আমরা জানলাম, পরীক্ষার প্রশ্নপত্রে আসে। তার মধ্যে সবচেয়ে বেশি আসে আঙ্গুর, পরের অবস্থানে রয়েছে বঙ্গভূমি, তার পরের অবস্থানে রয়েছে তাকবীর আর দ্য পিস। এই পত্রিকাটি এখনো প্রশ্ন হিসেবে আসেনি, জেনে রাখতে পারেন। যদি আসে তখন যাতে সঠিক উত্তর করতে অসুবিধা না হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সেকালের রূপকথা। সেকালের রূপকথা। বন্ধুরা, সেকালের রূপকথা এটি একটি শিশুতোষ গ্রন্থ এবং এই গ্রন্থটি রচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার আরো কয়েকটি শিশুতোষ গ্রন্থ রয়েছে, সেটি হলো শেষ নবীর সন্ধানে ছোটদের রাসূলুল্লাহ। শেষ নবীর সন্ধানে ছোটদের রাসূলুল্লাহ, সেকালের কথা, শেষ নবী, ছোটদের রাসূলুল্লাহ। তাহলে সেকালের কথা, শেষ নবীর সন্ধানে, ছোটদের রাসূলুল্লাহ, এই 3টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত শিশুতোষ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য কোন সাহিত্যিক বাংলা সাহিত্যের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন? বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য কোন সাহিত্যিক বাংলা সাহিত্যের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন? বন্ধুরা, বলুন তো তিনি কে? তিনি আমাদের অতি প্রিয় ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, পণ্ডিত, জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অবিস্মরণীয় হয়ে আছেন, থাকবার মতোই ব্যক্তিত্ব তিনি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা? কোন গ্রন্থে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা? বন্ধুরা, এর উত্তর আপনাদের সকলেরই জানা। আপনারা সবকিছুই জানেন, সবকিছুই আপনাদের মনে থাকে, মাঝে মধ্যে একটু চর্চার প্রয়োজন হয়। বন্ধুরা, এর উত্তর হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1960। এর উত্তর হচ্ছে 1960। 1960 সালে বুদ্ধিস্ট মিস্টিক সংস এই গ্রন্থটি প্রকাশিত হয়। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্য কর্মগুলো সম্বন্ধে আমরা আরেকবার একটু জেনে নেই, আরেকবার একটু স্মরণ করে নেই। যদিও আপনাদের সবকিছুই জানা আছে, সবকিছু মনে আছে, স্মরণে আছে, তাও একটু চর্চার প্রয়োজন আছে। যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা মানেই সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি প্রদান করতে হবে। বন্ধুরা, আমরা একটু জেনে নেই। ভাষা ও সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি গবেষণা গ্রন্থ, ভাষা ও সাহিত্য। বন্ধুরা, বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গবেষণা গ্রন্থগুলো রচনা করেছিলেন, বাংলা সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন তাদের রচিত গ্রন্থগুলোর নাম খুবই কাছাকাছি, খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, মাঝে মাঝে এই সূক্ষ্ম পার্থক্য দৃষ্টিগোচর হয় না। তো বন্ধুরা, ভাষা ও সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি বিখ্যাত গবেষণা গ্রন্থ। গবেষণা গ্রন্থ ঠিক কাছাকাছি আরেকটি গবেষণা গ্রন্থ আছে, তিনিও বাংলা সাহিত্যের একজন গবেষক, বিখ্যাত গবেষক।
সেই গ্রন্থটির নাম হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য অত্যন্ত সুপরিচিত বিখ্যাত একটি গ্রন্থ, এবং এই গবেষণা গ্রন্থটি কে রচনা করেছেন বন্ধুরা? তিনি অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার নাম তো আপনাদের সকলেরই জানা, ময়মনসিংহ গীতিকা আমরা পড়ে এসেছি। কাজে ডক্টর দীনেশ চন্দ্র সেনকে ভোলার কোনো উপায়ই নেই, নিশ্চয়ই সকলেরই মনে আছে। তো তার গ্রন্থটি হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গ্রন্থটি রচনা করেছেন সেটি হচ্ছে ভাষা ও সাহিত্য, একটু পার্থক্য আছে বন্ধুরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরেকটি গ্রন্থের কথা বলছি, বিখ্যাত গ্রন্থ, সর্বাধিক সংখ্যক বার পরীক্ষায় এসেছে বলাই বাহুল্য। গ্রন্থটি কি? বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা বন্ধুরা, নামটি মনে রাখতেই হবে, বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি বিখ্যাত গবেষণা গ্রন্থ। ঠিক একই নামে সুকুমার সেন তিনি একটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন একই নামে, বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত গবেষণা গ্রন্থ, সুকুমার সেন একই নামে একটি গ্রন্থ রচনা করেছেন, তার গ্রন্থটির নামও বাংলা সাহিত্যের কথা। এখন পরীক্ষার প্রশ্নপত্রে থাকলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার সুকুমার সেন, দুটি অপশনে থাকলো, যে কোনোটি উত্তর করতে পারেন, দুটি সঠিক উত্তর। তবে আমি অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই অপশনটি উত্তর করার জন্য। দুটি অপশনই সঠিক, আপনি সুকুমার সেনও উত্তর করতে পারেন, তাতে যে আপনার নম্বর কাটা যাবে তা কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা রচনা করেছেন একই নামে, সুকুমার সেনও এই গ্রন্থটি রচনা করেছেন, মানে একই নামে গবেষণা গ্রন্থ রচনা করেছেন বন্ধুরা। পরবর্তী গ্রন্থের কথা বলছি, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ, এতটাই বিখ্যাত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত। নতুন করে বলবার আসলেই কিছু নেই, এতটাই বিখ্যাত। আর আপনাদের তো সবকিছু জানাই আছে, বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত একটি বিখ্যাত গবেষণা গ্রন্থ, একই নামে সুকুমার সেনও রচনা করেছেন আরেকটি গবেষণা গ্রন্থ একই নামে, বাংলা ভাষার ইতিবৃত্ত। কোথাও কোনো রকম কোনো পার্থক্য নেই, একই নাম, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, একই নাম। ডক্টর দীনেশ চন্দ্র সেনের সঙ্গে তো একটু পার্থক্য আছে, ভাষা ও সাহিত্য, বঙ্গভাষা ও সাহিত্য। বন্ধুরা আপনাদের সবকিছু জানাই আছে, তারপরেও একটু স্মরণ করবার প্রয়োজন আছে, মাঝে মাঝে একটু স্মরণ করতে হয়, না করলে মনে থাকবে না, স্মৃতি তো কখন ফাঁকি দিয়ে যায় বলা মুশকিল বন্ধুরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহিত্যকর্ম নিয়ে আরেকবার একটু বলছি, একবার তো বলেছি, আরেকবার বলেছি, আবারও বলছি। তার গবেষণামূলক গ্রন্থগুলো কি কি? ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। এতটাই বিখ্যাত গ্রন্থ এগুলো যে নতুন করে কি বিশেষণে বিশেষায়িত করব এটা অন্তত আমার তো বোধগম্য হচ্ছে না। ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। আরেকটি বিখ্যাত অভিধান রয়েছে বন্ধুরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ। বাংলা ভাষার, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। আঞ্চলিক ভাষা নিয়ে অভিধান রচনার দুঃসাহস এরপর আর কেউ দেখিয়েছেন কিনা আমার জানা নেই, তবে এই প্রশ্নটি পরীক্ষায় সর্বাধিক সংখ্যক বার এসেছে, আসে এবং ইনশাআল্লাহ আসবে। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। আর বিখ্যাত গ্রন্থগুলো তো আপনাদের জানাই আছে, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত। বন্ধুরা তার সম্পাদিত পত্রিকাগুলো সম্বন্ধে একটু জেনে নেই, আপনাদের জানা আছে, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আঙ্গুর, শিশুতোষ পত্রিকা, বঙ্গভূমি, তাকবীর, দীপিস। আঙ্গুর, শিশুতোষ পত্রিকা, বঙ্গভূমি, তাকবীর, দীপিস। তবে সর্বাধিক সংখ্যক বার আসা পত্রিকা কোনটি? আঙ্গুর। এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার এসেছে। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রবন্ধ গ্রন্থে যাচ্ছে। প্রবন্ধ গ্রন্থের কথা বলে সবার আগেই যে গ্রন্থটি আসবে আপনাদের সকলের সুপরিচিত, অত্যন্ত পরিচিত, আপনারা সকলেই জানেন, সেই গ্রন্থটি হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গ্রন্থটি রচনা করেছিলেন চর্যাপদের উপর লেখা। আর এখানে তিনি প্রমাণ করে দিয়েছেন যে চর্যাপদ আমাদের সম্পদ, বাংলা ভাষার সম্পদ। আর আর কি কি গ্রন্থ আছে বন্ধুরা? বাংলা আদব কি তারিখ, বাংলা আদব কি তারিখ, নাম যেমন অভিনব, বিষয়বস্তু সেরকম অভিনব। আমাদের সমস্যা, আমাদের সমস্যা তো আছেই বন্ধুরা, অনেক সমস্যা নিয়ে আমরা বেঁচে থাকি, তারপরেও আমরা লড়াই করে যাই। এটি একটি প্রবন্ধ গ্রন্থ, আমাদের সমস্যা। আরেকটি প্রবন্ধ গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো নিয়ে আমরা আরেকবার কথা বলছি বন্ধুরা। বুদ্ধিস্ট মিস্টিক সংস,
এই গ্রন্থটি তার প্রবন্ধ গ্রন্থ, এই গ্রন্থটি তিনি রচনা করেছেন। বন্ধুরা, তার কিছু অনুবাদ গ্রন্থ আছে, সেই অনুবাদ গ্রন্থগুলো নিয়ে বলছি। এই অনুবাদ গ্রন্থগুলো থেকে প্রশ্ন একটু কম আসে। এই অনুবাদ গ্রন্থগুলো নিয়ে একটু কম প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে অমিয় শতক, দিওয়ানে হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম, শিকোয়া ও জবাবে শিকোয়া। অমিয় শতক, দিওয়ানে হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম, শিকোয়া, জবাবে শিকোয়া। বন্ধুরা, তার শিশুতোষ গ্রন্থ নিয়ে একটু কথা বলি। শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে সেকালের রূপকথা, শেষ নবীর সন্ধানে ছোটদের রাসূলুল্লাহ। সেকালের রূপকথা, শেষ নবীর সন্ধানে ছোটদের রাসূলুল্লাহ। সেকালের কথা বা সেকালের রূপকথা, গ্রন্থটির নাম হচ্ছে সেকালের রূপকথা। সেকালের রূপকথা, সেকালের কথা এটি নয় বন্ধুরা, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। গ্রন্থটির নাম হচ্ছে সেকালের রূপকথা, শেষ নবীর সন্ধানে ছোটদের রাসূলুল্লাহ। আর তার সম্পাদিত গ্রন্থ তো বেশ কিছু রয়েছে, আপনাদের তো মনেই আছে তিনি কি কি গ্রন্থ সম্পাদনা করেছেন। আর নতুন করে যে দুটি গ্রন্থের নাম বলেছি, যে পদ্মাবতী, প্রাচীন ধর্মগ্রন্থের শেষ নবী, এই দুটি গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল আরো একবার বলছি বন্ধুরা। তার জন্ম 1885 সালের 10 জুলাই। তার জন্ম 1885 সালের 10 জুলাই এবং তার প্রয়াণ দিবস হচ্ছে 1969 সালের 13 জুলাই। 1885 সালের 10 জুলাই তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। মৃত্যুবরণ করেন এই ঢাকাতেই, বাংলার মাটিতেই তিনি চিরশায়িত হয়ে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে। এবং দিনটি ছিল 1969 সালের 13 জুলাই। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে ফেললাম। এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিতে বন্ধুরা ভুলবেন না। তাহলে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও কোনো সময় নষ্ট না করে অনতিবিলম্বে অতি দ্রুত আপনার প্রস্তুতি গ্রহণটা শুরু করতে পারবেন। কারণ সময় একবার চলে গেলে তাকে কিন্তু ফিরিয়ে আনা যায় না। কাজে সময়ের গুরুত্ব জীবনে অপরিসীম। জীবনের চেয়েও বেশি গুরুত্ব সময়ের, আবার সময়ের চেয়ে বেশি গুরুত্ব জীবনের। তো জীবন অমূল্য সম্পদ, সময়ও অমূল্য সম্পদ। বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নষ্ট করব না, এই পর্ব থেকে বিদায় নেব। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি। আর সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। বরাবর যে কথাটি আমি বলে থাকি, যে সফলতা আসলে আত্মবিশ্বাসেরই নামান্তর। আত্মবিশ্বাস ছাড়া সফলতা অসম্ভব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের জীবনে আপনারা সফল হন। তবেই কেবল আমাদের এই প্রচেষ্টা, এই প্রয়াস সার্থকতা লাভ করবে এবং আমরা এইটি জেনে আনন্দিত হব যে আপনারা সফল হয়েছেন। এটি আমাদের জন্য পরম পরিতৃপ্তির বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।